সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে আজকের ক্লাসে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমাদের 30 দিনের কর্মসূচির অংশ হিসেবে সংশোধিত সিলেবাস অনুযায়ী তোমাদের নির্ধারিত কাজ অর্থাৎ অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। গত সপ্তাহে তোমরা একটা অ্যাসাইনমেন্ট অলরেডি জমা দিয়েছো। এই সপ্তাহের অ্যাসাইনমেন্টে আমাদের 8ম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তোমরা জানো। তো এই যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এই অ্যাসাইনমেন্টটি কিন্তু আমাদের পূর্বে অধীত বিষয়ের উপর, অর্থাৎ পূর্বে আমরা যে পড়ার অধ্যায়গুলো আলোচনা করেছি একেবারে গোড়ার দিকে, সেই অধ্যায়ের উপরেই এবারের অ্যাসাইনমেন্ট। তো আমি তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরির সুবিধার্থে সেই আলোকেই একটু আলোচনা করার চেষ্টা করব। তাহলে আলোচনা শুরু করা যাক। প্রথমেই গতানুগতিকভাবে পরিচয়। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। শিক্ষার্থীবৃন্দ, বললাম তো আমরা প্রথমে গোড়ার দিকের পড়াগুলো একটু খেয়াল করব। দেখো, গাছে পানি দিলে গাছ বড় হয়। আমরা গাছের খুব যত্ন নিই। তোমরা যারা বাড়িতে ফুলের বাগান করো তারা গাছের খুব যত্ন নাও, পানি দাও, সার দাও, গাছ বড় হয়। এই যে গাছ বড় হচ্ছে, আমাদের হাতের নখ বড় হচ্ছে, মাথার চুল বড় হয়, তোমরা দিন দিন বড় হচ্ছে। এই গত মার্চে তোমাদের দেখেছি, তারপর এখন তোমাদের দেখলে মনে হয় তোমরা অনেকটা, তোমাদের দৈর্ঘ্য বেড়ে গেছে। তাহলে এই যে আমাদের প্রাণী এবং উদ্ভিদের দেহের বৃদ্ধি ঘটে, এগুলো কি কারণে ঘটে তোমরা নিশ্চয়ই জানো যে কি কারণে ঘটে। তোমরা জানো আমাদের দেহ একটা দেয়াল যেরকম অনেকগুলো ইটের সমষ্টি, আমাদের দেহ এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো জিনিসের সমষ্টি। এই জিনিসগুলোকে আমরা কি বলছি? এককগুলোকে কোষ। তাহলে এই কোষের যদি বৃদ্ধি হয় তখন আমাদের বৃদ্ধি ঘটে। এই কোষের বৃদ্ধি ঘটলে প্রাণী বা উদ্ভিদের বৃদ্ধি ঘটে। এই কোষের বৃদ্ধির জনিত বিষয়ে আমাদের এবারের অ্যাসাইনমেন্ট। তো আমরা কোষের বৃদ্ধি জনিত অ্যাসাইনমেন্ট বিষয়ে পড়ালেখা করব। দেখো, এখানে একটা চিত্র দেয়া আছে, তোমরা মনে হয় খেয়াল করতে পারছো। এখানে একটা কোষ, এটাকে আমরা বলি মাতৃকোষ। মাতৃকোষের ক্রোমোজোম ভেঙে যাচ্ছে, তারপরে ওখানে ধীরে ধীরে মাতৃকোষ দুটি অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। এটা এক ধরনের কোষ বিভাজন, তাই না? আমরা পড়েছিলাম, মনে আছে হয়তো। তো এই কোষ বিভাজন নিয়ে আজকে আসলে আমাদের পড়ালেখা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো কোষ বিভাজন কয় প্রকার? তোমাদের মনে আছে নিশ্চয়ই, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, তাই না? কোষ বিভাজন 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তো প্রথমে একটু খেয়াল করা যাক অ্যামাইটোসিস কোষ বিভাজন কি। আমরা জানি যেগুলো সাধারণত অতি ক্ষুদ্র এককোষী প্রাণী বা এককোষী জীব, সেগুলোর ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। এই কোষ বিভাজনে কি হয়? কোষের নিউক্লিয়াসটি ধীরে ধীরে সংকুচিত হয়ে ডাম্বেল আকৃতির হয় এবং ভেঙে গিয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই না? তোমরা দেখেছো, যেমন এখানে দেখানো হচ্ছে একটা চিত্র। প্রথমেই এখানে নিউক্লিয়াসটি দেখো বেশ বড়। পরের চিত্রে দেখো নিউক্লিয়াসের ওখানে একটু সংকুচিত হচ্ছে,
নিউক্লিয়ার মেমব্রেন ভাঁজ হয়ে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। তারপরের চিত্রে দেখো কোষটি ডাম্বেল আকৃতির ধারণ করেছে, ডাম্বেল আকৃতির ধারণ করে ওখান থেকে আলাদা হয়ে দুটি নতুন কোষের সৃষ্টি হয়েছে, দুই কোষ দুই ভাগে বিভক্ত হলো। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন মূলত এভাবেই ঘটে। এর পরবর্তীতে থাকলো আমাদের মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন মূলত উন্নত শ্রেণীর জীবদের ক্ষেত্রে ঘটে। এটি মূলত দেহের বৃদ্ধি ঘটায়, দেহের বৃদ্ধিজনিত বৃদ্ধি ঘটায় এবং আমাদের যে অন্যান্য ক্ষয়পূরণ আছে সেগুলো সাধারণত করে থাকে। তো দেখো মাইটোসিস কোষ বিভাজন কি, তোমাদের হয়তো মনে আছে মাইটোসিস কোষ বিভাজনে কোষের নিউক্লিয়াসটি ধীরে ধীরে নিউক্লিয়াসের ভিতর থাকা ওই যে ক্রোমোজোম গুলো, মাইটোসিস কোষ বিভাজন সাধারণত কয়ভাবে হয়, এখানে দুইটি পর্যায়ে বিভক্ত হয়। প্রথমে একটা নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপর সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনটার নাম মনে আছে, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, তাই না? এইভাবে সেখানে আবার অনেকগুলো ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, তাই না? তাহলে এখানে মাতৃকোষ ধীরে ধীরে মাতৃকোষের বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তো এখানে একটা আমাদের হেডিং দেওয়া আছে, দেখো মাতৃকোষ ও অপত্য কোষের মধ্যে মিল ও অমিলগুলো কি। তোমাদের হয়তো মনে আছে মাতৃকোষ এবং অপত্য কোষের মধ্যে মিল এবং অমিলগুলো কি। আমরা একটু খেয়াল করি, এই যে মাতৃকোষ আছে, এই মাতৃকোষে দেখো ক্রোমোজোমের সংখ্যা দেখো, আর ওই যে অপত্য দুটি কোষ সৃষ্টি হলো শেষে, সেখানে ক্রোমোজোম সংখ্যা দেখো। তাদের মধ্যে কোনো মিল বা অমিল কি খুঁজে পাচ্ছ? একটু শুধু লক্ষ্য করো। এর পরবর্তীতে মাতৃকোষ ও অপত্য কোষের আকৃতি ও গুণাগুণ কি একই? মাইটোসিস কোষ বিভাজনে যে মাতৃকোষটির বিভাজন ঘটলো, বিভাজন ঘটে যে অপত্য দুটি কোষ সৃষ্টি হলো, তাদের কোষের আকৃতি এবং গুণাগুণ কি একই হবে? একই হবে কি বলো দেখি, তোমরা তো অনেকবার পড়ছো। আচ্ছা, আমরা মাইটোসিস কোষ বিভাজনের উপর একটি ভিডিও দেখি। Mitosis. In this module, you will learn about mitosis. Mitosis is a process of cell division that makes possible regeneration of body parts. To elaborate, mitosis is the separation of nuclear chromosomes into two identical daughter nuclei. It is divided into 4 key phases: prophase, metaphase, anaphase, and telophase. An additional phase called cytokinesis occurs after the complete nuclear division. Before a dividing cell enters mitosis, it undergoes a period of growth and rest. This period is called interphase. In interphase, the genetic material of a cell increases. Prophase. During prophase, the chromatin condenses and becomes short and thick to form chromosomes. Each chromosome has 2 sister chromatids joined together at the centromere. The nucleolus disappears and the nuclear membrane starts to break down. The centrosomes, each with a pair of centrioles, move apart to the opposite poles, forming a spindle between them. Metaphase. During metaphase, microtubules of the spindle interact with chromosomes. This causes the chromosomes to move and align along the middle of the cell or the equatorial plate. Sister chromatids are held at the centromere, confirming the presence of protein structures called kinetochore at the surface.
The kinetochore holds the chromosomes and attaches them to the spindle. Anaphase. During anaphase, the sister chromatids separate at the kinetochores, and the daughter chromosomes, along with the divided centromere, move towards the opposite poles as the microtubule shortens. The poles of the spindle also move apart and help to separate the chromosomes. As the chromosomes separate completely into two sets, one at each pole, anaphase is considered complete. Telophase. During telophase, the daughter chromosomes arrive at the pole and the chromatin starts to decoil. Also, the nuclei reform along with nucleoli. This triggers the reformation of the nuclear membrane. Cytokinesis. Cytokinesis is the partition of the cytoplasm. In animals, a cleavage furrow appears in the plasma membrane, which deepens and divides the cytoplasm into two daughter cells, each containing a nucleus. In plants, new cell wall formation is triggered at the center of the cell by the formation of a cell plate. The cell plate grows outwards till it meets the existing wall, resulting in two daughter cells. In this module you have learned mitosis is the process of separation of nuclear chromosomes into two identical daughter nuclei. Mitosis involves four key phases: prophase, metaphase, anaphase, and telophase. In prophase, the chromatin condenses and becomes short and thick to form the chromosomes. তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা ভিডিওটি দেখলাম। মনে হয় যদিও ভিডিওটি ইংলিশ ভার্সনের, অর্থাৎ ভাষা ইংরেজি, আমরা মনে হয় বুঝতে পেরেছি এবং সাথে সাথে ভিডিওটি দেখার সাথে সাথেই আমাদের পূর্বের পড়াগুলো মনে হয়েছে যে মাইটোসিস কোষ বিভাজন কিভাবে ঘটে, মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো কি কি, এবং মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন কতবার ঘটে এবং মাতৃকোষের নিউক্লিয়াসের সাথে অপত্য কোষের মিল বা অমিলগুলো কোথায়, এটা আমরা জানলাম। তো এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, দেখো মাইটোসিস কোথায় হয়, আসলে মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়, কোন কোন কোষগুলোর ক্ষেত্রে হয়। তো দেখো, মাইটোসিস কোষ বিভাজন মূলত উদ্ভিদের যেগুলো বর্ধনশীল অংশ আছে সেগুলোতে হয়, ভ্রূণ মুকুলে হয়, কাণ্ডে হয়, মূলের অগ্রভাগে হয়। এই কয়েকটা স্থানে উদ্ভিদের ক্ষেত্রে যদি ধরা হয় তাহলে মাইটোসিস কোষ বিভাজন হয়। মানুষের ক্ষেত্রেও মাইটোসিস কোষ বিভাজন হয়। তো আমাদের সিলেবাস এখানেই অন্তর্ভুক্ত এইটুকুই, এজন্য আমরা প্রাণীতে যাব না। তো দেখো, 1 নম্বরে একটা টপিক এসেছে যে উদ্ভিদের কোন অঞ্চলে বৃদ্ধি পায়, কোন কোন অঞ্চল বৃদ্ধি পায়। আমরা একটু খেয়াল করি, তোমরা তো অনেক গাছগাছরার সাথে পরিচিত, আমরা মোটামুটি গ্রাম্য শহরেই থাকি, ফলে আশেপাশে অনেক গাছ। এই গাছ তোমাদের বাড়িতে অনেক টপে তোমরা গাছ লাগাও, এই গাছগুলোর কোন কোন অংশগুলো বৃদ্ধি পায় দেখো তো। সাধারণত যেগুলো অংশ বৃদ্ধি পায় সেগুলোতেই কিন্তু মাইটোসিস কোষ বিভাজন ঘটে। কোন বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদের দেহ বৃদ্ধি পায়? আমি মনে হয় এই কথাটি বলেছি, তোমরা বুঝতে পেরেছ যে আসলে কোন বিভাজনের ফলে প্রাণী হোক আর উদ্ভিদেরই হোক দেহের বৃদ্ধি ঘটে। উদ্ভিদ ও প্রাণী দেহের কোন কোন অংশে মাইটোসিস ঘটে না। এবারে প্রশ্ন আসা যাক যে কোন কোন অংশে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না, তাহলে কোনগুলো অংশ ঘটে না। এখানে কিছু চিত্র দেয়া আছে, দেখো। প্রথমে আমাদের মস্তিষ্কের চিত্র। মস্তিষ্ক বলতে আমাদের ব্রেইনের অংশ, নিউরন, স্নায়ুকোষ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এইগুলোতে সাধারণত মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। তাহলে প্রাণীদের স্নায়ু টিস্যু
স্নায়ুকোষ স্তন প্রাণীদের পরিণত লোহিত কণিকা অনুচক্রিকা, ওই যে হাতে রক্ত বের হচ্ছে, রক্তের মধ্যে অনুচক্রিকা কণিকা থাকে আমরা জানি। এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে, উদ্ভিদের যেগুলো স্থায়ী টিস্যু সেগুলোর ক্ষেত্রে সাধারণত মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। তাহলে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না কেন? মানে মাইটোসিস কোষ বিভাজন স্নায়ু কোষে ঘটে না কেন? কারণ সেন্ট্রিওল স্নায়ু কোষে অনুপস্থিত, এই জন্য স্নায়ু কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। তাহলে আমাদের এখানে চিত্রে যে ছবিগুলো দেখা যাচ্ছে, স্নায়ু কোষ, রক্তের অনুচক্রিকা, রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর মধ্যে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। এবারে এই চিত্রটা একটু কল্পনা করো, দেখো তো এই গাছের মধ্যে গাছের পাতার কোষগুলোকে একটু বড় করে দেখানো হচ্ছে এবং শেকড়ের কোষগুলোকে একটু বড় করে দেখানো হচ্ছে পাশে। এই চিত্র থেকে কি বুঝতে পারলে বলতো? কোনো কিছু বুঝতে পেরেছো কি? তাহলে আশা করি আগের মাইটোসিস কোষ বিভাজনের ধাপ এবং কোথায় কোষ বিভাজন হয়, কোথায় কোষ বিভাজন হয় না তা বুঝতে পেরেছ। এবারে আমরা পরবর্তী কোষ বিভাজনে আসি, মিওসিস কোষ বিভাজন। তোমরা জানো মিওসিস কোষ বিভাজন কি? মিওসিস কোষ বিভাজন হলো জনন কোষে সাধারণত যে সকল কোষ বিভাজন ঘটে সেগুলোকে আমরা মিওসিস কোষ বিভাজন বলি। মিওসিস কোষ বিভাজন মূলত জনন কোষে ঘটে। এই বিভাজনের সময় নিউক্লিয়াসটি পরপর দুবার ভেঙে যায়। মজার বিষয় হচ্ছে নিউক্লিয়াসটি পরপর দুবার ভাঙলেও ক্রোমোজোম কিন্তু ভাঙে একবার, ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। দেখো চিত্রে মাতৃকোষ, অপত্য কোষ, নিউক্লিয়াসটি পর একবার ভাঙলো, আবার একবার ভাঙলো, দুইবার ভাঙলো এবং অপত্য কোষের সৃষ্টি হলো। তো এখানে কিছু মিল অমিল আছে কিনা তোমরা একটু খুঁজবা। এবং এবারে মাতৃকোষ, অপত্য কোষের আকৃতি আর গুণাগুণ কি একই থাকবে? আকৃতি এবং গুণাগুণ, আকৃতি একই থাকবে কিনা আর গুণাগুণ একই হবে কিনা একটু চিন্তা করবো, এটা তোমরা জানো আশা করি। এবারে দেখো এখানে মিওসিস কোষ বিভাজনের ধাপগুলো দেখানো হচ্ছে। দেখো আমরা জানি মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন ঘটে পরপর দুইবার। এখানে নিউক্লিয়াসের যে বিভাজন ঘটে পরপর দুইবার, কিন্তু ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার। তো এই প্রথম বিভাজনকে বলা হয় মিওসিস 1, দ্বিতীয় বিভাজনকে বলা হয় মিওসিস 2। তাহলে মাতৃকোষ একবার বিভাজন হলো মিওসিস 1, দুইবার বিভাজন মিওসিস 2। আশা করি বুঝতে পেরেছ। এবারে এখানে আমরা একটু ক্রোমোজোমের হিসাব করি। দেখো জনন কোষ থেকে মিওসিস বিভাজন ঘটবে, মিওসিস কোষ বিভাজন ঘটবে যেখানে ক্রোমোজোম সংখ্যা যদি 2n হয় তাহলে সেখানে অর্ধেক হয়ে যাবে, ক্রোমোজোম একবার ভাঙবে, ফলে এখানে অর্ধেক হয়ে যাবে, n হবে। আবার ওই দিক থেকে স্ত্রী, আমাদের মিওসিস কোষ বিভাজনে কিন্তু পুং এবং স্ত্রী কোষের মিলন করতে হয় তোমরা জানো, কারণ এটা যেহেতু জনন অর্থাৎ নতুন প্রজাতি উৎপন্নের ক্ষেত্রে ব্যবহার হয়, মানে কাজে লাগে। সুতরাং এই মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার ভাঙলেও প্রথম আমাদের ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। তাহলে ক্রোমোজোম অর্ধেক হয়ে গেল, n সংখ্যক 2n সংখ্যক থেকে n সংখ্যক হলো, ওখানেও 2n সংখ্যক থেকে n সংখ্যক হলো। এই যে অর্ধেক অর্ধেক হয়ে গেল এবং এই দুটি মিলে আবার নতুন একটি অপত্য কোষ সৃষ্টি করবে, সেখানে দুইটা n মিলে 2n হয়ে যাবে, ফলে মাতৃকোষের বৈশিষ্ট্য এবং অপত্য কোষের বৈশিষ্ট্য সমান থাকবে। এই যে একবার ভাঙলো এটাকে বলা হয় হ্যাপ্লয়েড, আবার দুইটা একত্রিত হয়ে জাইগোট সৃষ্টি করলো, এই অবস্থাকে বলা হয় ডিপ্লয়েড। আশা করি বুঝতে পেরেছ। এখানে একই চিত্র দেওয়া হচ্ছে। তো আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে নেই।
মিয়োসিস বিভাজন প্রক্রিয়ায় একটি অপত্য কোষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে 4টি অপত্য কোষে পরিণত হয়। মিয়োসিসের বৈশিষ্ট্যগুলো হলো, এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস 2বার এবং ক্রোমোজোম 1বার বিভক্ত হয়। অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়। এই প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজন বলে। জীবের জনন, নিম্ন শ্রেণীর উদ্ভিদের জাইগোটে মিয়োসিস ঘটে। তাহলে কোথায় কোথায় মিয়োসিস ঘটে? সাধারণত জীবের জনন এবং নিম্ন শ্রেণীর যেগুলো উদ্ভিদ আছে তাদের জাইগোটের ক্ষেত্রে মিয়োসিস কোষ বিভাজন ঘটে। তাহলে আমরা 3টি কোষ বিভাজন সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করলাম। আশা করি তোমরা পূর্বের পড়া স্মরণ করতে পেরেছ। এবারে দেখো, আমাদের একটা অ্যানিমেশন ফাইল দেখাচ্ছে, পানি দিচ্ছে, গাছে পানি দিচ্ছে, ফুল হচ্ছে। একজন তরুণ নিজের টবের গোলাপের যত্ন নিচ্ছে। যত্ন নেওয়ার অর্থ কি? আগাছা দূর করা, সার দেয়া, পানি দেয়া। এখন কথা হলো, এই যে আমরা গাছে পানি দিই, এই গাছে পানি দিলে পানি আমরা গাছের পাতার মধ্যে না দিয়ে দিই গোড়ার মধ্যে। তাহলে গোড়ার মধ্যে দিলে সেই পানি পাতায় যায় কিভাবে? এটা একটা ভাবনার বিষয়। তাহলে এই পানি কিভাবে পাতায় যায়? একবার অবশ্যই তোমাদের এটা চিন্তায় এসেছে এবং তোমরা জানো হয়তো অনেকে। তাহলে একটু খেয়াল করো দেখি কেন যায়। মূলত উদ্ভিদের ক্ষেত্রে এক ধরনের পরিবহন হয়, পরিবহন বলি, পরিবহন বা সংবহন হয়। পরিবহন বা সংবহন হলো উদ্ভিদের যে উদ্ভিদ মাটির উপর থাকে অথবা জলের উপর যে জলজ উদ্ভিদগুলো থাকে সেগুলো তাদের শেকড়ের বা মূলের সাহায্যে মূলরুমে দিয়ে পানি এবং খনিজ লবণ সংগ্রহ করে এবং সেটি পাতায় নিয়ে যায়। আমরা জানি উদ্ভিদ পাতায় খাদ্য তৈরি করে, পাতায় নিয়ে যায়। সেই খাদ্য তৈরি করার পর সেই খাদ্য থেকে প্রাপ্ত প্রাণ শক্তি আবার উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায় দেয়। তাহলে এই যে পানি এবং খনিজ লবণ পাতার মধ্যে যাচ্ছে, পাতার মধ্যে গিয়ে খাদ্য তৈরি হচ্ছে, আবার সেই খাদ্য শরীরের বিভিন্ন অংশে উদ্ভিদ পৌঁছায় দিচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হয় পরিবহন এবং সংবহন। পরিবহন ও সংবহন, এই প্রক্রিয়ায় মূলত উদ্ভিদ মানে বিভিন্ন শরীরের খনিজ পানি লবণ শোষণ করে। তবে মানে এই প্রক্রিয়া তার জীবিকা মানে উদ্ভিদের জীবন চলে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এই যে পরিবহন এবং সংবহন এগুলো আসলে কিভাবে ঘটে? এখানে একটা চিত্র দেখো, তাপ দেওয়া হচ্ছে ফলে পানি বাষ্প হচ্ছে। এটা আমাদের পরিচিত একটি চিত্র। তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে বলা যাবে বাষ্পায়ন। দেখো গাছের ক্ষেত্রে হয় কি, গাছ যদি কখনো অতিরিক্ত পরিমাণ পানি শোষণ করে, তাহলে এই অতিরিক্ত পরিমাণ পানি শোষণ করে কখনো যদি শোষণ হয়ে যায়, তাহলে অতিরিক্ত পরিমাণ পানি গাছ কি করবে? তাহলে ওই পরিমাণ অতিরিক্ত পানি যদি থাকে, সেই পানি কিন্তু রস লেগে গাছ মরে যেতে পারে, অথবা এর কারণে কিন্তু অতিরিক্ত পানি শরীরে উঠে যাওয়ার কারণে গাছের সমস্যা হতে পারে। ফলে গাছ করে কি, পাতা থেকে পাতা বা বিভিন্ন অংশ থেকে পানি বায়ুতে ছড়িয়ে দেয়। এই যে পানি বায়ুতে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি, এটার একটা নাম আছে, তোমরা নিশ্চয়ই জানো, প্রস্বেদন। অর্থাৎ যে প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের ভিতরে থাকা অতিরিক্ত পানি বাইরে বের করে দেয়, সেটাকে আমরা বলি প্রস্বেদন। প্রস্বেদনেরও অনেক প্রকারভেদ আছে। প্রস্বেদন সম্পর্কে আমরা একটা জানি। এখানে আর একটা চিত্র দেওয়া আছে, দেখো, একটি মুচড়ে যাওয়া পাতা, যেটা পানির অভাবে মুচড়ে যাচ্ছিল, সেই পাতাকে যদি আমরা পানি ঢালি, একটা বাটির মধ্যে পানি দিয়ে দিই, সেই পাতাটা আবার কিছুটা হলেও সতেজতা লাভ করে।
এই যে পানি শোষণ করার জন্য যে পদ্ধতিটি ব্যবহার করা হচ্ছে সেটার নাম কি তোমরা বলতে পারবা? পানি শোষণের এই প্রক্রিয়ার নাম, এটার নাম হচ্ছে ইমবাইবেশন। তোমরা জানো ইমবাইবেশন কি? ইমবাইবেশন হলো উদ্ভিদ কলয়েড ধর্মী বিভিন্ন পদার্থ শোষণ করার একটা প্রক্রিয়া আছে, সেটিকে আমরা বলি ইমবাইবেশন। এই প্রক্রিয়াটা কিভাবে কাজ করে নিশ্চয়ই মনে আছে। এখানে এই চিত্রে কি দেখা যাচ্ছে দেখো দেখি, পানি, উদ্ভিদ পানি শোষণ করছে এবং বাইরে বের করে দিচ্ছে। এই উদ্ভিদটি আমাদের স্থল হোক আর জলজ হোক এই কাজটি করবে। তাহলে পানি বাষ্প আকারে বাইরে ছড়িয়ে পড়াটাকে আমরা বলি প্রস্বেদন, তাই না? এটা বলা হয়ে গেছে। এবারে আমি এখানে আরেকটু কথা বলে নেই। এই যে উদ্ভিদে আমি যে বললাম উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণ পানি শোষণ করে শরীরের পাতায় নিয়ে যায় এবং সেখানে খাদ্য তৈরি করে আবার শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে দেয়। এই যে শোষণ করে, শোষণ করাটা তোমরা জানো অভিস্রবণ এবং ইমবাইবেশন প্রক্রিয়া এখানে কাজ করে। অভিস্রবণ বলতে ইমবাইবেশন প্রক্রিয়ায় কলয়েড ধর্মী পদার্থ যেমন মাটিতে থাকে বালু সহ খনিজ লবণ এবং পানির কণা, সেখান থেকে ইমবাইবেশন প্রক্রিয়ায় এখানে পর্দা, ভেদ্য পর্দা অভেদ্য পর্দা থেকে সেই ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি এবং খনিজ লবণ শুধু শোষণ করে নেয়। শোষণ করে নিয়ে সেটি পাতায় নিয়ে যায়। এই যে নিয়ে যাওয়া, এই নিয়ে যাওয়ার জন্য উদ্ভিদের এক ধরনের কোষ কাজে লাগে, এক ধরনের টিস্যু কাজে লাগে। এই আবার এই যে খাদ্য তৈরি হওয়ার পর আবার সব উদ্ভিদের পুরো শরীরে ছড়িয়ে দেওয়া, এই ক্ষেত্রেও আরেক ধরনের টিস্যুর কাজে লাগে। এটার নাম, এই ধরনের টিস্যুর নাম হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু। জাইলেম টিস্যুর মাধ্যমে উপরে ওঠে এবং ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে। তাহলে এই যে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ছে, এই ফ্লোয়েম এবং জাইলেম টিস্যুর মাধ্যমে উদ্ভিদ পানি শোষণ করে এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে দেয়। তাহলে উদ্ভিদ কিভাবে আমাদের দেয়া সার এবং ওই যে পানিগুলো পেয়ে তাজা হয় তা বোঝা গেল নিশ্চয়ই। এগুলো তোমাদের পড়া জিনিস, আমি একটু আলোচনা করলাম তোমাদের সুবিধার্থে, আশা করি কাজে লাগবে। তো সবাই ভালো থেকো। এবারে এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়টি তোমাদের আরেকবার খেয়াল করিয়ে দিই। আমাদের এটি হচ্ছে এবারে এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এটি মূলত অধ্যায় 1, 2, 3 উপর ভিত্তি করে। তো সম্ভবত 2 এবং 3 উপরেই আমাদের এই অধ্যায়টি দেয়া, অর্থাৎ এই যে সৃজনশীল একটি প্রশ্ন দেওয়া আছে মাঝখানে, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এটি তোমরা সমাধান করে আমাদের নির্ধারিত দিনে স্কুলে জমা দিয়ে যাবা। আশা করি একটা অ্যাসাইনমেন্ট যেহেতু লিখে ফেলেছো, অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম কৌশল কি তা তোমরা জেনে গেছো। এই বিষয়ে আর বলছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।